এই বিষয়টা মনে রাখ। আর ভাষা শিখতে গেলে হচ্ছে প্র্যাকটিক্যালি শিখতে হবে। প্র্যাকটিক্যালি কেমন? আমরা কিন্তু যখন কিছু কিছু কাজ রয়েছে যেগুলো হাতে কলমে শিখতে হয়, নিজে রান্না ভালো রান্না করতে গেলে কিন্তু নিজে রান্না করে করে শিখতে হয়। এটা বই দেখে ভিডিও শিখতে হয়। দেখে কিন্তু শেখা যায় না। একটা ভাষা শিখতে গেলেও নিজের মুখে সব সময় বলতে হবে। আর আপনাদের সব থেকে হুম, বেশি প্লাস পয়েন্ট সুবর্ণ সুযোগ, কারণ সব সময় তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়। বাসা থেকে বের হলেই একজন নেটিভের সঙ্গে, এইটাই। নেটিভ ইংলিশ স্পিকার, হ্যাঁ, আমি অল্প একটু দেখিয়ে দিলেই বাকিটুকু আপনারা পারবেন। কিন্তু যারা আমাদের দেশীয়, যারা বাংলাদেশে থেকে আমরা ইংরেজি শিখতে চাই বা শিখি, এদের জন্য বিষয়টা কিন্তু একটু কঠিন হয়ে যায়, কিন্তু আপনাদের জন্য অনেক সহজ। তো ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমরা কিভাবে শুরু করব, আজকে প্রথমে সেই বিষয়টা দেখি। এবং আমরা তারপর আমি আপনাদের কাছে আসব। তো সর্বপ্রথম আমাদের যে লেসনটা থাকবে সেটা হচ্ছে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। আর তার পূর্বেও যে বিষয়টা আমি শেখাবো সেটা হচ্ছে আমাদেরকে ভার্বটা আগে ভালো করে শিখতে হবে। কি শিখতে হবে বলেছি? ভার্ব। কেন শিখবো? প্রচুর, দেখেন আমি প্রথমেই বলেছি ল্যাঙ্গুয়েজটা কিন্তু বলতে হবে। এটা বলতে বলতে আমরা শিখবো। আমার কথা শুনবেন, আমার সঙ্গে বলবেন, দেখবেন বলা শিখে গেছেন খুব দ্রুত। তো আমি কি বলেছি বলুন? ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। যে কোনো পৃথিবীর যে কোনো ভাষা, সবকিছু কিন্তু এই ভার্বের উপরে দাঁড়িয়ে আছে। ভার্ব মানে ক্রিয়া। যেমন আপনি একটা অফিসে জব করেন, সেখানে আপনি জবে না গেলে টাকা দিবে না। আমি না পড়ালে আপনারা কিন্তু আমাকে সম্মানই দিবেন না। তো আমার পড়ানো, আপনার কাজ করার সবগুলোই কিন্তু একটা ভার্ব বা ক্রিয়া। ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া। তো এই সব কিছুর মূলেই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ, আরবি, বাংলা, হিন্দি, সব ভাষার মূল কেন্দ্রে থাকে হচ্ছে ভার্ব। যেমন আমাদের কেন্দ্র হচ্ছে, দেশের কেন্দ্র হচ্ছে রাজধানী, ক্যাপিটাল। তো আমাদের এই সব ভাষার মূল কেন্দ্র হচ্ছে ভার্ব। আর এই ভার্বের পরিবর্তন হয়। আমরা যেমন ছেলে, স্টুডেন্ট লাইফে আপনারা নিশ্চয়ই টেন্স শিখেছেন। আমি টেন্স আবারও দেখাবো, আবারও শিখাবো। তো এই যে টেন্স, টেন্স মানে হচ্ছে, টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্সের বাংলা অর্থ কি বলেছি? কাল বা সময়। কাল বা সময়। আমার সঙ্গে কথা বলবেন, দেখবেন আপনি কখন শিখে গেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না। তো টেন্স মানে কাল বা সময়। এই সময়টা কেমন? আমি মাত্র 5 মিনিট আগে ক্লাসটা শুরু করেছি, 2 মিনিট আগে। তো ওই সময়টা কিন্তু এখন অতীত হয়ে গেছে, ওইটা কিন্তু এখন আর নাই। আমি যে কথাগুলো এখন বলছি এটা কিন্তু বর্তমান। এটা হচ্ছে বর্তমান। বর্তমানে আমি বলিতেছি। তেসি, তেসো, তেসেন। আমি খুবই প্র্যাকটিক্যাল ওয়েতে, খুবই সহজভাবে ল্যাঙ্গুয়েজটা শেখাবো। তো এখানে এই যে বলিতেছি বা চলিত রূপে বললে হয় হচ্ছে বলছি, বলছি, হুম, করছি, বলতেছি। খাচ্ছি, হুম, যাচ্ছি। হুম, একটা রুল আমি হুম, শেখাবো, ওই রুলটা ধরে, ওই স্ট্রাকচার ধরে আপনি পৃথিবীর ওই নিয়মের যত কথা সব বলতে পারবেন। এই যে বলছি, করছি, খাচ্ছি, এটাকে বলে হচ্ছে চলমান, অর্থাৎ একে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইখানের মূল চেনার উপায় হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি থাকে। ভার্বের সঙ্গে আইএনজি থাকে, যেমন গোয়িং। যেমন গোয়িং, আগে শুনুন, গোয়িং, গো থেকে গোয়িং, ইট থেকে ইটিং। এখন এর পূর্বে একটা আবার অক্সিলারি ভার্ব দিতে হয়, সাহায্যকারী ক্রিয়া, অ্যাম, ইজ, আর। যেমন অ্যাম গোয়িং, ইজ গোয়িং, আর গোয়িং। যেমন আমি যাইতেছি, কি হবে? আই অ্যাম গোয়িং। আই এম গোয়িং। আই অ্যাম গোয়িং। প্লিজ আমার সঙ্গে বলবেন, ইংরেজি ভাষাটা শিখতে গেলে কখনো মুখ বন্ধ রাখলে হবে না। আমি যাচ্ছি বা আমি যাইতেছি, আই অ্যাম গোয়িং, আই এম গোয়িং। গোয়িং। আমি লিখিতেছি, আই অ্যাম রাইটিং, আই অ্যাম আই এম রাইটিং। রাইটিং। আমি ঘুমাইতেছি, আই অ্যাম স্লিপিং। স্লিপিং। আই এম তো স্লিপিং। এটা তো আমি চলিত রূপে না, আমি সাধু রূপে বললাম ঘুমাইতেছি, এটাকে চলিত ভাষায় বলা হয় ঘুমাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি। অর্থাৎ একটা চলমান, সি, স, সেন, হ্যাঁ, যাচ্ছি, খাচ্ছি, হুম, চলছি, ধরছি, মারছি, এমন একটা কথা। দেখেন এই 12টা টেন্স যদি আপনি শিখতে পারেন, আমি এখনই আসবো যে আমাদেরকে কি কি 7টি স্তম্ভ রয়েছে, সেই 7টি স্তম্ভ কি কি, হ্যাঁ, এখানে আমি আপনাদের ক্লাসের আগেই পাঠিয়ে দিয়েছি। এগুলো আমি একটু দেখাই যে এই 7টা বিষয় কি কি। এই 7টি বিষয় যে আমরা শিখব, এই 7টি বিষয় আমাদের, এই যে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে আমরা এই ইংরেজি শেখার যে একটা জার্নি, একটা লম্বা পথ, এটা আমরা কিভাবে পাড়ি দিব। এখানে সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়া আছে। দেখেন আমি একটু দেখাই। তো এখানে সর্বপ্রথম কি বললাম? ভার্বের সঙ্গে আইএনজি।
যেমন বলেন তো, আমি কথা বলছি, আই অ্যাম স্পিকিং। স্পিক মানে, হ্যাঁ, এই যে দেখেন, মনে করেন আপনি রান্না করবেন, রান্না করতে গেলে আপনাকে আগে সব কুটে কেটে নিয়ে রেডি করে নিয়ে তারপর কিন্তু চুলার পাশে যেতে হবে, তখন আপনি রান্না করতে পারবেন। তো আমাদের ভাষাটা শিখতে গেলে আমাদের এই সব উপকরণগুলো আগে সংগ্রহ করে নিতে হবে। উপকরণ কি? ভার্ব। এরপর লাগবে কি? সাবজেক্ট। কি লাগবে বলুন? Subject. সাবজেক্ট, থ্যাংক ইউ। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। কর্তা। যেমন আমি, তুমি, রাম, রহিম, সুমন, ইমন, হ্যাঁ, যার যে কোনো কারোর নাম, অর্থাৎ বাক্যে যে লোকটি বা যে ব্যক্তি কাজটি সম্পন্ন করে, যেমন বাড়ির একজন কর্তা থাকে, বাবা বা মা বা বড় ভাই, তো একটা বাক্যেরও কিন্তু একজন মালিক থাকে, তাকে বলা হয় কর্তা। যদি বলা হয় সুমন গোস টু স্কুল, সুমন স্কুলে যায়, এই বাক্যে সাবজেক্ট কে বলুন তো? সুমন। 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 এই সামান্য বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। সুমন গোস টু স্কুল, এখানে সুমন একটা পার্টস অফ স্পিচ, গো একটা পার্টস অফ স্পিচ, স্কুল একটা, এগুলো আমরা সব শিখবো, কিন্তু এখানে মূলত আমি বুঝাতে চাচ্ছি সাবজেক্ট বা কর্তা। কি বললাম বলুন? সাবজেক্ট বা কর্তা। তাহলে অনেক সাবজেক্ট আছে পৃথিবীতে, এগুলা পার্সন বলে। এগুলা হচ্ছে বিভিন্ন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, যেমন আই, উই, ইউ, সি, পৃথিবীতে কারোর নাম, এগুলা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। আরেকটা জিনিস হয় অবজেক্ট বা কর্ম। অবজেক্ট বা কর্ম, মানুষ যা করে, Object. মানুষ যা করে, মানুষ যা করে তাই হচ্ছে কর্ম। যেমন আমি ভাত খাই, এখানে অবজেক্ট বা কর্ম। অবজেক্ট ইংরেজি কথা, বাংলায় হচ্ছে কর্ম। এই অবজেক্ট বা কর্ম হচ্ছে রাইস। আমি ভাত খাই, ভাত হচ্ছে কর্ম, যাকে কেন্দ্র করে আমার মূল কাজটা সম্পন্ন হচ্ছে। আমি ভাত খাই, এখানে এই বাক্যের মূল কাকে কি করতেছে? আমি ভাতকে খাচ্ছি, ভাত খাচ্ছি। তাহলে এই রাইস হচ্ছে অবজেক্ট বা কর্ম। এতটুকু কি বুঝতে পেরেছেন? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একটা বিষয় না বুঝলে বলবেন, আমি আরো 5 বার বুঝাবো, কিন্তু না বুঝে কখনো বলা যাবে না, কারণ আমরা সবাই এখানে শিখতে এসেছি, সবাই লার্নার। লজ্জা, ঘৃণা, ভয়, তিন থাকতে নয়, এই তিনটাকে আমরা কিন্তু জয় করব, ঠিক আছে? এটা কিন্তু আমরা কখনোই করব না। যখন না বুঝতে পারবেন আমাকে বলবেন, আরো 5 বার বুঝাবো। এটা কিন্তু একটু মনে রাখবেন। আচ্ছা দাদা, বুঝতে পারতেছেন? আজকে তো নতুন জয়েন করেছেন, সন্দীপ দাদা, প্লিজ কথা বলবেন, হ্যাঁ, কথা বলবেন, যে কোনো বিষয় আমার সঙ্গে শেয়ার করবেন, এখানে কখনো লজ্জা করা যাবে না। আচ্ছা, আর আমি মনে করি আপনাদের জন্য এটা একটা পারফেক্ট টাইম, সকল কাজ সেরে তারপরে ক্লাসে বসেছেন, অর্থাৎ পূর্ণ মনোযোগটা আমার দিকে দিতে হবে। আর ইউ ওকে? দিতে হবে। Yes, sir, okay. ওকে, থ্যাংক ইউ। এই ছোট ছোট শব্দগুলো, ছোট ছোট সেন্টেন্সগুলো আমার সঙ্গে বলবেন। দেখবেন আপনাদের প্রয়োজনীয় যে শব্দ সেন্টেন্সগুলো বাসা থেকে বাহির হলেই, আমরা সকালে মনে করেন আপনার ছেলেকে বলছেন যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তাহলে এই কথাগুলো কিন্তু আমরা আজকে থেকে, এখন থেকে ইংলিশে বলবো। গেট আপ আর্লি, বলবো। গেট আপ আর্লি, যেটা পারবে। তাড়াতাড়ি খেতে বসো। হ্যাঁ, এই ছোট, যাই হোক, আমরা ক্লাসের ভিতরে এগুলো বলতে পারবো। তো এখানে বলা হচ্ছে সর্বপ্রথম এই ভার্ব শিখতে হবে একেবারে শুরুতে। আমরা যেমন জীবনের শুরুতে প্রথমে ক্লাস 1, প্লে, নার্সারি, কেজিতে পড়ি, তো এখানেও কিন্তু সর্বপ্রথম হচ্ছে এই ভার্ব শিখতে হবে। তো এই ভার্বের ফরমেশন হয় V1 ফর্ম, V2 ফর্ম, V3, 5টা করে ফর্ম, এখানে 3টা দিয়েছি। বেস ফর্ম, এই গো, এটাকে বলা হয় বেস ফর্ম, মানে মূল ফর্ম, মূল ফর্ম। আরেকটা হচ্ছে, হ্যাঁ, আরেকটা হচ্ছে অতীতকালে ঘটেছিল, সেটাকে বলা হয় পাস্ট ফর্ম, সেটাকে বলা হয় পাস্ট ফর্ম। Passport. এই গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। কি হবে বলুন? ওয়েন্ট। Where passing ওয়েন্ট, point. থ্যাংক ইউ, এইটুক বললেই আমি পারবো। তো গো দিয়ে একটা বাক্য করেন তো, যদি বলা হয় আই গো, আমি যাই। I go to market. হ্যাঁ, আমি মার্কেট বলিনি, আমি জাস্ট প্রথমে শিখাচ্ছি আমি যাই, আই গো। এরপর আপনি দিতে পারবেন আই গো টু মার্কেট, আই গো টু স্কুল, আই গো টু ইউনিভার্সিটি, আই গো টু ফিল্ড, হ্যাঁ, আই গো টু, যে কোনো, ওখানে আই গো টু পার্ক, যা বসাবেন সেটা হবে। এখন বলুন তো, আপনি বলেছেন আই গো টু মার্কেট, এর বাংলাটা কি? আমি মার্কেটে যাই, যাচ্ছি না, যাই। আমি মার্কেটে যাই, হ্যাঁ। দেখেন, বাংলা ক্রিয়া, আমি আবারও বলছি, আমি সর্বপ্রথম আপনাদের ভার্ব, টেন্স, বাংলা ক্রিয়া এগুলো নিয়ে কাজ করতেছি, কেন? যেন আপনারা খুব সহজে শিখতে পারেন। তো এই ক্রিয়াটা লক্ষ্য করতে হবে। কি বলেছেন? আমরা বাঙালি মানুষ, আমাদেরকে ইংরেজি শিখতে গেলে আগে বাংলা ভালো করে শিখতে হবে, আগে বাংলা ক্রিয়াটা ভালো করে শিখতে হবে। আমরা এতদিন ধরে ইংরেজি ভাষাটা শিখতে পারিনি, কারণ আমরা ছোটবেলা থেকে কিন্তু শুধু ইংরেজি শিখেছি, বাংলা শিখিনি। বাংলা শিখতে হবে। কি শিখবেন বাংলায়? বাংলা ক্রিয়াটা আগে বুঝতে হবে। ক্রিয়া, যেমন আপনি বলেছেন
আমি বাজারে যাই। আচ্ছা, তাহলে বলুন আমি বাজারে অতীতকালে কি বলবেন? যাইয়ের জায়গায় হবে গিয়েছিলাম। গিয়েছিলাম। থ্যাংক ইউ। কি বলবেন? গিয়েছিলাম। ছিলাম। তাহলে কোনো ক্রিয়ার শেষে, কোনো ভার্বের শেষে, বাংলা ক্রিয়ার শেষে যদি লাম, লেম, ল, তাম, তেম, ত, কি হলো? লাম, লেম, ল, তাম, তেম, ত। হ্যাঁ, একটা ছন্দ বললাম, লাম, লেম, ল, তাম, তেম, ত। এগুলা থাকলে হচ্ছে সাধারণ অতীতকাল, যেটা ইংলিশে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট বলে। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আমি কাজটি করেছিলাম, বাবা গতকাল বাড়ি এসেছিলেন, ওই যে বলেছি লাম, লেম, ল। এইভাবে যদি হয়, যেমন আই গো টু মার্কেট, আমি বাজারে যাই, আর আমি বাজারে গিয়েছিলাম, তখন কি বলবেন? আই ওয়েন্ট টু মার্কেট। Went to the market. একেবার চোখ বন্ধ করে আমার কথা শুনবেন, দেখবেন আপনার ব্রেনে সব কথাগুলো লেগে থাকবে, সুন্দর করে ঢুকে যাবে। আই গো টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে ভবিষ্যৎকালে এই বাক্যটা বলুন তো কি হবে? আমি বাজারে যাব। I will go to market. থ্যাংক ইউ। তাহলে আগে ইংলিশ ধরবো না, আগে বাংলাটা ধরা শিখবো। আমি বাজারে যাব, অর্থাৎ আমি বাজারে যাব। হ্যাঁ, ফিউচার টেন্সের চিহ্ন হচ্ছে বে, বি, ব। বে, বি, বেরিব। ব। দেখেন এইগুলা হচ্ছে একেবারে প্রাথমিক আইটেম। হ্যাঁ, গান শিখতে গেলে আগে স্বরলিপি শিখতে হয়, তো ভাষা শিখতে গেলে আগে এইগুলো শেখেন, ভাষা অটোমেটিকলি আপনার ভিতরে চলে আসবে। তো কি বলা হচ্ছে? ইট দিয়ে বলেন, আমি ভাত খাই, আই ইট রাইস। Eat. I eat rice. আমি ভাত খেয়েছিলাম, তখন কি হবে? আই এট রাইস। I ate rice. I এই ate rice. দেখেন, ইটের পাস্ট ফর্ম সামনে দিয়ে রেখেছি এট, এইট। Ate. আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। I ate rice. আমি একটা চিঠি লিখি, কি হবে? আই রাইট এ লেটার। I write a letter. তখন ভার্বের হ্যাঁ, আর আমি একটা চিঠি লিখেছিলাম গতকাল বা এক সপ্তাহ আগে, তখন হবে আই রোট এ লেটার। I wrote a letter. আই রোট এ লেটার। আর যখন ফিউচারে বলবেন, তখন এই V1, এই যে প্রথম যে ফর্মটা, এইটার আগে একটা উইল দিতে হবে। আমি একটা চিঠি লিখবো, আই উইল রাইট এ লেটার। Yeah, I will write. I will write a letter. আই উইল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখবো। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। Eat. আই উইল ইট রাইস। আমি বাজারে যাব, আই উইল গো টু I মার্কেট। will go. I টু will go to মার্কেট, আই উইল গো টু মার্কেট। আমি অফিসে যাব, আই উইল গো টু অফিস। আই উইল গো টু। এক মিনিটের জন্য একটা বিষয় আলাপ করবো আর কি। বলুন বলুন বলুন। আমি একটা ইয়া দেখছিলাম আর কি, যেমন ধরেন আমি খাই, এটা আমার রোজগার অভ্যাস, যেমন আই ইট। হুম আমি খেয়েছিলাম, হুম এটা হলো গিয়ে আমার অতীতের কাজ, আই এইট। হুম হুম ধরেন আমি খাবো, এটা আমার ভবিষ্যতের কাজ, আই উইল ইট, এটা ভবিষ্যৎকালের জন্য। হুম হুম আর আমি আমি খাচ্ছি, হুম। এটা আমার বর্তমান চলমান কাজ, যেটা আই এম ইটিং। হুম হুম আমি খাচ্ছিলাম, হুম আই ওয়াজ ইটিং, এটা এটা পূর্বের কাজ, হুম হুম তাই না স্যার? হুম হুম, অবশ্যই। পূর্বের না, খাচ্ছিলাম মানে এটা অতীতকালে চলমান ছিল। হুম অতীতকালে চলমান ছিল। আচ্ছা, আমি খেতে থাকবো, হুম আই উইল বি ইটিং রাইট। হুম হুম আই উইল ইটিং। আই উইল বি ইটিং রাইস, আপনি যেগুলো বলেছেন সবই ঠিক। হ্যাঁ, তারপরে বলুন, আমি শুনছি। হুম আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। হুম আমি গিয়েছি, আই হ্যাভ গন। হুম এটা ঠিক আছে না স্যার? ঠিক আছে, একদম ঠিক আছে। এটা প্রেজেন্ট পারফেক্ট বলা হয়, অর্থাৎ একটু আগে, আচ্ছা। একটু আগে যে কাজটা হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট এর বাংলা অর্থ হচ্ছে পুরাঘটিত বর্তমান, মানে এখনো বর্তমান আছে কিন্তু পূর্বে ঘটে গেছে। আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, আমি বিয়ে করেছি, আমি একটা মোবাইল কিনেছি। হ্যাঁ, তারপরে বলুন, আমি শুনছি, মূল জায়গাটাতে আসুন। তারপর হলো ধরেন আমি গিয়েছিলাম, আই হ্যাড গন। হুম এই যে আই হ্যাড গন, যেটা এটা মানে পূর্বের কাজ নাকি স্যার? এখানে কি আই হ্যাড গন বলেছেন? আই হ্যাড গন বললে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এইটা পাস্ট পারফেক্ট। এইখানে পাস্ট পারফেক্টে দুইটা জিনিস ব্যবহার করতে হয়। কেমন? পাশাপাশি সময়ে, পাশাপাশি সময়ে অতীতকালে দুইটা কাজ ঘটেছিল, অতীতকালে একই সময়ে। যেমন ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল। আর আপনি যেটা বলেছেন আই হ্যাড ডান দা ওয়ার্ক বা আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, এখানে দুইটা কথা বলতে হবে, যে বাবা আসার আগে আমি গিয়েছিলাম অথবা বাবা আসার পরে আমি গিয়েছিলাম। এখানে হচ্ছে আগে পরে থাকে, অর্থাৎ অতীতকালে পাশাপাশি সময়ে যদি দুইটি কাজ হয়, তো দুইটি কাজের ভিতরে যে কাজটি আগে হয় ওইটাকে পাস্ট পারফেক্ট বলে, আর যে কাজটি পরে হয় ওইটাকে পাস্ট ইনডেফিনিট বলে।
হুম আমরা পারফেক্টটা পাস্ট এই জিনিস পারফেক্টটায় আগে হাত দিব না, আগে আমরা এইগুলা শিখে নিই। আমি এই যে ঠিক দেখেন, আছে স্যার। হ্যাঁ এই যে রিপন দাদা যে কথাগুলো বললেন আপনি প্রত্যেকটা টেন্স সঠিক বলেছেন, কিন্তু মাত্র 2-3টা ক্লাস করেই কিন্তু আপনি টেন্স পুরাপুরি বুঝতে পেরেছেন। তো আমরা যদি এই পদ্ধতিতে শিখি, এই মোটামুটি আয়ত্তে আমার আসছে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা এইভাবেই আমি বুঝাবো প্রত্যেকটা লেসন। এখন দেখেন আমি আবারও বলি, যেটা আপনি বলেছেন খুব সহজ একটা সূত্র বলেছেন যে আমি বর্তমানে করি, আই অ্যাম ডুইং, আই অ্যাম ইটিং, বর্তমানে করিতেছি, হ্যাঁ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর অতীতকালে করিতেছিলাম এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ যেমন আমি বললাম যে আপনি গতকাল রাত 10টার সময় কি করিতেছিলেন, তখন কেউ বললেন যে স্যার 10টার সময় আমি টিভি দেখিতেছিলাম। গতকাল 10টার সময় রাত 10টায় আমি ভাত খাইতেছিলাম। অর্থাৎ অতীতকালে চলমান ছিল। আর যদি বর্তমানে চলমান থাকে, মনে করেন কোনো একদিন হঠাৎ করে আপনাদের দুজনকে আমি ফোন দিলাম, বললাম হোয়াট আর ইউ ডুইং নাও, আপনারা এখন কি করিতেছেন। তো দুজনেই বললেন স্যার এখন অফিসে আছি বা আমার কর্মক্ষেত্রে আছি, ওয়ার্ক প্লেসে আমি কাজ করিতেছি। এটা কিন্তু বর্তমানে চলমান। অর্থাৎ বর্তমানে চলমান হলে মূল ভার্বের সঙ্গে আইএনজি, আর তার পূর্বে অ্যামিজার দিতে হয়, তার পূর্বে। আচ্ছা, আপনি যেটা প্রশ্ন করছেন, হোয়াট আর ইউ ডুইং নাও, হুম সেইখানে যদি আমি আনসারটা এমন দেই, আই এম ডুইং ওয়েল, সেই ক্ষেত্রে কি হয় স্যার? যেমন আই আমাদের এম ডুইং, দেশের মধ্যে বাংলাটা কি বুঝাচ্ছেন বলুন, বাংলাটা কি বুঝাতে চাচ্ছেন? আমি ভালো আছি। না, আই অ্যাম ডুইং ওয়েল বললে এই কথাগুলো কন্টিনিউয়াস হয় না। আমি ভালো আছি বলবেন আই অ্যাম ওয়েল, আই অ্যাম ওয়েল, আই অ্যাম আচ্ছা, ওয়েল। আর আই এম ডুইং ওয়েল বললে? আই অ্যাম ডুইং ওয়েল এটা কন্টিনিউয়াস হয়ে যায়, ভালো আছি এই শব্দটার কন্টিনিউয়াস হয় না। যেমন আমি কাজ করিতেছি, আমি ভাত খাইতেছি, আচ্ছা, এটা কন্টিনিউয়াসে বলা যায়, কিন্তু ভালো আছি এইটার কন্টিনিউয়াসের কোনো বাংলা শব্দ হয় না। এটার কোনো হয় না। আচ্ছা হ্যাঁ আচ্ছা। এটা প্রেজেন্ট ইনডেফিনিটে বলতে হয়। যেমন আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আর ওটা বলতে হবে যে আমি বর্তমানে ভালো আছি, আই অ্যাম ওয়েল অ্যাট প্রেজেন্ট, আই অ্যাম ওয়েল নাও, আই অ্যাম ওয়েল, ঠিক আছে। হ্যাঁ আই এম গুড নাও, এটা হ্যাঁ হ্যাঁ বলা যায় না? দেখেন একটা বিষয় কি, আমি বারবার আমার প্রত্যেকটা ব্যাচে এই কথাটা বলি, ভাষাটা খুবই সহজ কেন বলি, কারণ আপনার কথা বলতে গেলে, আপনার বাইরে চলতে গেলে, আপনি একটা অফিসে গেলেন, ওই যে বলেছিলেন যে আমি একটা অফিসে যাব, আমার কিছু কাজ রয়েছে, সেখানে কিছু ডলার পেমেন্ট করতে হবে, রিটার্ন দিতে হবে, এই যে কথাগুলো আপনি বললেন সারাদিন, যেমন আমাদের ক্ষুধা লাগলে কি বলি, আমরা অফিসে গিয়ে কি বলি, অপরিচিত কারোর সাথে কি বলি, এয়ারপোর্টে গিয়ে কি বলি, এই যে কথাগুলা, এগুলো আপনি 1 মাসের ভিতরে শিখে যেতে পারবেন। কেন? প্রথমে এই ভার্ব টেন্স এবং যে 7টা বিষয়, 7টি পিলারের উপরে এই ভাষাটা দাঁড়িয়ে আছে, এই 7টা বিষয় 1 মাসের ভিতরে শিখাবো। এবং দৈনন্দিন কথা বলতে গেলে, প্রতিদিন কথা বলতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন, সেগুলো আমি আপনাদের শিখিয়ে দেব। আপনি একেবারে সারাদিন বাংলার মতো করে ইংলিশে কথা বলতে পারবেন সারাদিন। কখনো কোনো জায়গায়, এই যে যেমন হুম যেমন আপনি একটা জব করেন, সে যে কোনো জব, সেখানে একজন নতুন কাস্টমার আসলে তার সঙ্গে কিভাবে কথা বলতে হয় বাসের ভিতরে, বা আপনি যে কোনো একজন ফরেনার, একজন যে নতুন ব্যক্তি, তার সঙ্গে কিভাবে পরিচিত হতে হয়, সকালবেলায় কিভাবে অভিবাদন জানাতে হয়, সবকিছু আমরা ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ পাবো। তো যাই হোক দেখেন এখানে বলা হচ্ছে বর্তমানকালে চলমান থাকলে অ্যামিজারের সঙ্গে আইএনজি, অতীতকালে চলমান ছিল তখন অজয়ের প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, আর ফিউচারে চলমান থাকবে শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যেমন যেটা বলেছেন আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস, আই উইল বিটিং রাইস। ইটিং রাইস। আমি অফিসে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু অফিস, গোয়িং টু দ্য অফিস, গোয়িং টু অফিস। অফিস। আমি কবিতাটা লিখতে থাকবো, আই উইল বি রাইটিং দ্য পোয়েম। রাইটিং দ্য পোয়েম। দেখেন আমাদের টেন্স হচ্ছে মোট 12টা, কয়টা বললাম? 12টা। 12টা। এখন এই 12টা টেন্সের ভিতরে, এই যে দেখেন যে জায়গাটা, 12টা টেন্সের ভিতরে আমাদের সর্বপ্রথম, আমরা যারা নিউ লার্নার, আমাদের দৈনন্দিন জীবনে বেশি ব্যবহার করা হয় 8 প্রকার টেন্স। কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। সেই 8 প্রকার যদি আমরা ভালো করে শিখি, আমি ওই যে বললাম যে 1 মাসের ভিতরে আপনার সারা দিন যে কথাগুলো বলার প্রয়োজন হয় বাসার ভিতরে বাইরে অফিসে, সেগুলো আপনি 1 মাসের ভিতরে শিখবেন। কিভাবে? এই 8 প্রকার টেন্স আগে ভালো করে আমাদেরকে আয়ত্ত করতে হবে। যেমন প্রেজেন্ট সিম্পল, এটা খুবই সহজ। প্রথমে সাবজেক্ট দিব, এরপরে ভার্বের ভি ওয়ান দিব।
এই ভার্বের জন্য ভিউ দেখেন এই ভার্বের ভিওয়ান আমি প্রথমে কিন্তু আপনাদেরকে পড়িয়ে নিয়েছি, রেডি করেছি, যেমন গো, ডু, রাইট, হ্যাঁ, এইগুলা হচ্ছে ভার্বের ভিওয়ান, কনজুকেশন অফ ভার্ব বলে। এটা একটু মনে মনে চোখে ছবি তুলে রাখেন, যেমন গো, ডু, ইট, রাইট। আচ্ছা তাহলে বলেন আমি করি, হ্যাঁ আই ডু, কি হবে? আই ডু। আই ডু, আই ডু, আই দেখেন ডু, কত সহজ। যদি বলা হয় আমি তৈরি করি, কি হবে? আই মেক। আই মেক, আই মেক, মেক। আমি একটা বাড়ি তৈরি করি, আই মেক এ হাউস। আই মেক এ হাউস। আই মেক এ হাউস। আচ্ছা আমি চা খাই বা চা পান করি, আই ড্রিঙ্ক টি। টি, আই ড্রিঙ্ক টি। এখানে তিনটা জিনিস আমি যোগ করেছি, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ড্রিঙ্ক, আর টি হচ্ছে অবজেক্ট। আই ড্রিঙ্ক টি, আই ড্রিঙ্ক আই টি। ড্রিঙ্ক টি, আচ্ছা যদি বলা হয় হ্যাঁ আমি পড়ি, তখন হবে আই রিড। আই রিড, আমি ইংরেজি পড়ি, আই রিড ইংলিশ। আই রিড ইংলিশ। আমি হিন্দি পড়ি, আমি হিন্দি পড়ি, আই রিড হিন্দি। আই রিড হিন্দি। আচ্ছা এখানে কি সাবজেক্ট একটু পরিবর্তন করা যায়, তুমি ইংরেজি পড়ো, ইউ রিড ইংলিশ। ইউ রিড ইংলিশ। আর যদি যদি শুধু সাবজেক্ট আর ভার্ব বলি, তুমি পড়ো, ইউ রিড, কি হবে? ইউ রিড। ইউ রিড, আচ্ছা যদি বলা হয় আমি পড়ি, আই রিড। আই রিড, আই রিড, আমরা পড়ি, উই রিড। উই রিড, আচ্ছা যদি বলি তারা পড়ে, দে রিড। দে রিড, দে রিড। তারা ইংরেজি পড়ে, দে রিড ইংলিশ। দে রিড ইংলিশ। দে রিড ইংলিশ। দে রিড ইংলিশ, তারা ইংরেজি পড়ে, হ্যাঁ। আচ্ছা তো যাই হোক দেখেন এইভাবে সন্দীপ দাদার সাউন্ডটা একটু ক্লিয়ার করবেন, হ্যাঁ মেবি আপনি রুমের ভিতরে আছেন, যাই হোক সমস্যা নাই, শোনা যাচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে, আমরা রিড দিয়ে পড়েছি। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ড্রাইভ। কি পড়বো? ড্রাইভ। ড্রাইভ দিয়ে যদি বলা হয় আমি চালাই, আই ড্রাইভ, কি হবে? আই ড্রাইভ। আমি একটা গাড়ি চালাই, আই ড্রাইভ এ কার। আই ড্রাইভ এ কার, আই ড্রাইভ এ কার। তুমি একটা গাড়ি চালাও, ইউ ড্রাইভ এ কার। ইউ ড্রাইভ এ কার। আচ্ছা এই কথাটাকে একটু অতীতকালে বলেন, তুমি একটা গাড়ি চালিয়েছিলে, ইউ ড্রোভ এ কার। ইউ ড্রুভ এ কার। দেখেন এই চালিয়েছিলে ইংরেজিটা হচ্ছে ড্রোভ। যেমন বর্তমান কালে চালাই, তার ভার্বের নাম হচ্ছে ড্রাইভ। আর অতীতকালে চালিয়েছিলাম, এই ড্রাইভের ভি টু বা পাস্ট ফর্ম, তাকে বলে ড্রোভ। তাকে বলে ড্রোভ। ডি আর ও ভি ই, ইয়েস, ডি আর ও ভি ই, ড্রোভ, তাকে বলে ড্রোভ। আবার এখানে একটা ভি থ্রি আছে, এটা প্রেজেন্ট যে কোনো পারফেক্ট টেন্সে কাজে লাগবে, ওটা আমি পরে আসতেছি। তো আমি চালাই, আই ড্রাইভ। আমি চালিয়েছিলাম, আই ড্রোভ। আই ড্রোভ, বারবার বলবেন আই ড্রোভ, আই ড্রোভ। আমার সঙ্গে ক্লাস করতে গেলে প্রচুর কথা বলতে হবে, আমি কথা বলাবো, তা না হলে ভাষা কখনো না বলে শেখা যায় না। মনে করেন আমি এই কথাগুলো মাইক্রোফোন মিউট রেখে শুধু পড়িয়ে চলে গেলাম, এতে আমার উপকার হবে, আপনাদের কোনো কাজ হবে না। কিন্তু আপনাদেরকে হবে না। দিয়ে আমি কথা বলা শিখাবো, দেখবেন অল্প সময়ের ভিতরে হয়ে গেছে। এই প্র্যাকটিসটা কিন্তু আমরা ছোটবেলা থেকে কখনো করিনি, ভেবে দেখেন। ঠিক আছে স্যার। আচ্ছা তো এখানে ড্রোভ, যদি বলা হয় আমি চালিয়েছিলাম, আই ড্রোভ। আমি একটা গাড়ি চালিয়েছিলাম, আই ড্রোভ এ কার। আই ড্রুভ এ কার। আই ড্রোভ এ কার। তুমি একটা গাড়ি চালিয়েছিলে, ইউ ড্রোভ এ কার। তুমি গতকাল একটা গাড়ি চালিয়েছিলে, ইউ ড্রুভ এ কার ইয়েস্টারডে। থ্যাংক ইউ, ইউ ড্রোভ এ কার ইয়েস্টারডে। ইউ ড্রোভ এ কার ইয়েস্টারডে। যদি বলা হয় রনি গতকাল একটা গাড়ি চালিয়েছিল, রনি। ড্রুভ এ কার ইয়েস্টারডে। আচ্ছা আপনারা দুজন বলছেন স্যার গতকাল আমি একটা নতুন মোবাইল কিনেছিলাম, কি হবে? এখানে বাই এর পাস্ট ফর্ম হবে বট, এই যে দেখেন বট। I bought a new mobile phone yesterday. ইয়েস, আই বট এ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে। বলুন দুজনেই বলুন, আই বট এ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে। আই বট এ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে। আমি আমার মনে হয় আপনি আমাকে যেভাবে ধরিয়েছিলেন সঞ্জিতদারে কিছুক্ষণ এইভাবে ধরিয়ে ধরিয়ে একটু ইয়া করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে সন্দীপ দাদা বলবেন যে আমি কিনি, তখন কি হবে? ভি ওয়ান ফর্ম, আই বাই। আই বাই। আর যদি বলা হয় আমি কিনেছিলাম, তখন হবে আই বট। তখন বাই এর পাস্ট ফর্ম হবে হচ্ছে বট, হ্যাঁ, বট। আচ্ছা আর যখন বলবো আমি আসি, তখন হবে আই কাম। আই কাম। যদি বলা হয় আমি যাই, তখন হবে আই গো। বলুন, আই গো। আচ্ছা আমি জানি আপনি একটা ওখানে জব করেন, তো বলেন আমি প্রতিদিন অফিসে যাই, আই গো টু অফিস এভরিডে। এভরিডে।
আমি প্রতিদিন ভাত খাই, আই ইট রাইস এভরিডে। এভরিডে। আমি প্রতিদিন স্নান করি, আই টেক বাথ অথবা আই টেক শাওয়ার এভরিডে। এভরিডে। আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল এভরিডে। তাহলে দেখেন আপনি কিভাবে বুঝবেন কোথায় গো হবে, কোথায় ওয়েন্ট হবে, আর কোথায় গন হবে। তো যখন বর্তমান কালে কোনো কাজ হয়, বর্তমানে হয়, হচ্ছে না কিন্তু বর্তমানে হয়, সেক্ষেত্রে আপনি এই ভার্বের বাম পাশের এই ফর্মগুলো ব্যবহার করবেন। যেমন আমি নেই, নেওয়া ইংরেজি কি হবে? টেক। কি হবে? টেক। তাহলে বলেন আমি নেই, আই টেক। আমি দেখি, তখন কি হবে বলুন? আই সি। আই সি। আমি একটা পাখি দেখি, কি হবে? আই সি এ বার্ড। আই সি এ বার্ড। আচ্ছা, সবাই কিন্তু আমরা কম বেশি কফি বা চা পান করি, তাহলে আমি কফি পান করি, আই ড্রিঙ্ক কফি। কি হবে? কফি। আচ্ছা, যদি বলা হয় আমি চালাই, তখন হবে আই ড্রাইভ। আমি গাড়ির কথা বলিনি, আর যখন বলবো আমি গাড়ি চালাই, তখন হবে আই ড্রাইভ এ কার। কি হবে বলুন? আই ড্রাইভ এ কার। আচ্ছা, এই কথাটা যখন আপনি বলবেন যে স্যার আমি গতকাল গাড়ি চালিয়েছিলাম, তখন হবে আই ড্রোভ এ কার। আই ড্রোভ এ কার। তার মানে দেখেন এই যে সাবজেক্ট আই, সাবজেক্টের কোনো পরিবর্তন কোনোদিন হয় না। পরিবর্তন হয় কেমন? যখন আপনি আই বলবেন আমি, ইউ বলবেন তুমি, কিন্তু সাবজেক্টের পরিবর্তন না করে ভাষা শিখতে গেলে আমাদের এই ভার্বের পরিবর্তন শিখতে হবে। যেমন আমি ক্লাস শুরু করেছিলাম কিন্তু আরো 28 মিনিট আগে, এখন 9টা 28 বাজে। তো আমি ক্লাস শেষ করবো আরো 30 মিনিট পরে। দেখেন তাহলে এই যে এখন কথা বলিতেছি আপনার সঙ্গে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা কোন টেন্স বলুন? প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, এটা বর্তমানে এখনো চলমান। আর আমি যে 28 মিনিট আগে ক্লাস শুরু করেছিলাম, ওইটা কিন্তু এখন অতীত হয়ে গেছে। আপনি যখন বাংলাদেশে ছিলেন, বা মনে করেন 2020 সাল, এটা কিন্তু এখন অতীত। আর 2026 সাল, 2026 সাল এখন চলমান। আর 2027 সাল, 2027 সাল এখন কিন্তু ভবিষ্যৎ। ভবিষ্যৎ। এই তিনটা জিনিস ভালো করে বুঝতে হবে। বলেন আমি খাই, তখন কি হবে? আই ইট। আচ্ছা, যদি বলা হয় আমি খেয়েছিলাম, আই এট। আর যখন আই এট, আর যখন বলবো আমি খাবো, আই উইল ইট। ইট। এইভাবে তিনটা কথা বলেন। আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, তখন এই ভি টু বলেন, কি হবে? ওয়েন্ট। উচ্চারণ হবে ওয়েন্ট। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আর বলুন তো আমি যাব, তখন কি হবে? উইল দিতে হবে, আই উইল। থ্যাংক ইউ। এইটুক যদি বুঝতে পারেন, আপনি ভাষাটা সুন্দরভাবে পারবেন। এখন দেখেন আমি কি বুঝাতে চাচ্ছি ভার্ব নিয়ে, মোটামুটি বুঝতে পেরেছি। এখন আমাদের এই যে বললাম ইংরেজি শেখার যে জার্নিটা, এটা 7টা পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে, 7টা স্তম্ভ। হুম। সেই পিলারগুলা কি কি, আমরা কি কি শিখলে দ্রুত ইংরেজি শিখতে পারবো, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু দেখাই। প্রথম কথা হচ্ছে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। কিভাবে আমরা ইংরেজি শুরু করব। দেখেন এখানে একটা লেখা লিখে দিয়েছি, এগুলো আমি এই পিডিএফ গুলো সঙ্গে সঙ্গে দিয়ে দিব, পড়বেন। বলছে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। বর্তমান গ্লোবালাইজেশনের যুগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে উচ্চশিক্ষা গ্রহণ কিংবা ভালো কেরিয়ার গড়তে ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই। তবে সঠিক গাইডলাইনের অভাবে আমরা অনেকেই বুঝতে পারি না কোথা থেকে শুরু করব। নিচে ইংরেজি শেখার 7টি মূল স্তম্ভ, 7 পিলার্স আলোচনা করা হলো। ধাপে ধাপে অনুসরণ করলে আপনি দ্রুত ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন। তো সেই 7টা ধাপ কি কি? প্রথমে শিখতে হবে সেন্টেন্স। কি শিখতে হবে? সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। যেমন আমি একটা কথা বললাম, আমি প্রতিদিন অফিসে যাই। আমি প্রতিদিন অফিসে যাই। এখানে কিন্তু এইটা এক রকমের বাক্য, একে বলে সাধারণ বাক্য। আমি প্রতিদিন অফিসে যাই। এখন আমি কিন্তু ধরে নিলাম আপনাদের নাম জানি না। তো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনার নাম কি, এই যে এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। সাধারণ যে বাক্যটা বললাম আমি প্রতিদিন অফিসে যাই, আর যদি বলা হয় তোমার নাম কি বা আপনার নাম কি, তো তাই এখানে এই মনের ভাব প্রকাশ করার জন্য এই সেন্টেন্স বা বাক্য শিখতে হবে। বাক্য হচ্ছে 8 প্রকার। তো এখানে মূলত 2 প্রকার, অর্থ অনুসারে 5 প্রকার আর গঠন অনুসারে 3 প্রকার।
অর্থ অনুসারে যে 5 প্রকার এটাও দেখাবো, গঠন অনুসারে 3 প্রকার এটাও দেখাবো। দ্বিতীয় নাম্বারে সেন্টেন্স কমপ্লিট। দ্বিতীয় তলায়, হ্যাঁ, দ্বিতীয় স্টেপে যেটা শিখবো সেন্টেন্স কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান। কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান। তরকারি রান্না করতে গেলে যেমন অনেক উপাদান লাগে, বিরিয়ানি রান্না করতে গেলে অনেক উপাদান লাগে, ভাষা শিখতে গেলে যে উপাদানগুলো তাকে ইংলিশে বলে সেন্টেন্স কম্পোনেন্ট। কি বলে? সেন্টেন্স কম্পোনেন্ট। হ্যাঁ, সেই সেন্টেন্স কম্পোনেন্ট একটু আগে আমি আপনাদের সাথে বলেছি ক্লাসের শুরুতে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই যে দেখেন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই জিনিসটা শিখতে আমাদের মোটেই কষ্ট হবে না, এটা 10 মিনিটে শিখে যাব। সাবজেক্ট, পৃথিবীতে মাত্র অল্প কয়েকটি সাবজেক্ট আছে, আই, উই, ইউ, হি, সি এবং পৃথিবীতে যে কারো নাম, এটা হচ্ছে সাবজেক্ট। করিম, রহিম, সুমন, এগুলো। হুম, অবশ্যই অবশ্যই, তবে আমি খুশি হয়েছি, এইভাবে আমাকে বলবেন, যেখানে না বুঝবেন আমাকে থামিয়ে দিবেন, আমি কিন্তু একবার না, আমি 10 বার বুঝাতে রাজি। তো এখানে বলেছি সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। সাবজেক্ট মানে কি হবে বলুন? কর্তা। এই কর্তা যেমন, মনে করেন আপনার একটা পরিবার আছে, রিপন দাদার একটা পরিবার আছে, এই পরিবারের কিন্তু ওখানে 3জন 4জন 5জন সদস্য, ওর পরিবারের মালিক কিন্তু আপনারা 2জন। পরিবারের মালিক হচ্ছে অভিভাবক, গার্ডিয়ান। তো একটা বাক্যের যে মালিক তাকে ইংলিশে বলে সাবজেক্ট, বাংলায় বলে কর্তা। যেমন বললাম সুমন, সুমন ভাত খায়, এখানে কিন্তু ওই বাক্যের মালিক, খাওয়া কাজটা কার দ্বারাই হয়, কার মাধ্যমে? সুমন। সুমনের দ্বারা। তাহলে এই সুমনকে বলা হয় ইংরেজিতে সাবজেক্ট, বাংলায় বলা হয় কর্তা। হুম? তো কর্তা পৃথিবীতে, এখানে অনেক সাবজেক্ট আছে কিন্তু তাদের মানে ডিভাইডেশনটা, তাদের বিভাজনটা কম। যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ঠিক আছে? এগুলো আলো ক্লিয়ার করব ভিতরে যখন প্রবেশ করব। আচ্ছা, এরপর কি হবে? এরপর হচ্ছে ভার্ব বা ক্রিয়া। ভার্ব বা ক্রিয়া। হ্যাঁ, পৃথিবীতে সব থেকে দামি জিনিস যেমন হীরা, মণি, মুক্তা, জহরত, সোনা, হ্যাঁ, আর বাক্যের বা একটা ভাষার সব থেকে দামি জিনিস হচ্ছে ভার্ব। আপনি সাবজেক্টে ভুল করলেও পরীক্ষার খাতায় নম্বর পাবেন, অবজেক্টে ভুল করলেও নম্বর পাবেন, কিন্তু ভার্বের ভুল হলে টোটাল বাক্যটাই ভুল হয়ে যাবে। বলে গেল। যেমন আমি বলি সুমন স্কুলে যায়, এখানে কিন্তু সুমন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, সুমন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন। কি হবে? একজন। এই জন্য কিন্তু, এই জন্য কিন্তু এখানে ভার্বের পরে ইএস দিয়েছি, গোজ দিয়েছি। কি দিয়েছি? গোজ দিয়েছি। হ্যাঁ, এই জন্য এখানে, হ্যাঁ, সুমন গো হবে না, সুমন গোস টু স্কুল। কি হবে? গোজ। কিন্তু এই সুমন থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়ে যদি ফার্স্ট পার্সন হয়, আমি স্কুলে যাই, তখন আর গোজ হবে না, তখন গো হবে। আই গো টু স্কুল। এটা আমরা করতে করতে শিখে যাব। দেখেন একটা বিষয় কি, একটা আম গাছ লাগালাম, আজকে লাগালে কালকে কি ফল দেয়? দেয় না। তো একটা ভাষা শিখতে গেলেও কিন্তু একদিনে সবকিছু শেখা সম্ভব না, এটা আমরা ধাপে ধাপে যা যা কিছু প্রয়োজন, এই যে যেমন দেখাচ্ছি যে 7টা জিনিস শিখবো আমরা, এই যেটা আলোচনা করতে সেটা দ্বিতীয় নাম্বারে, দ্বিতীয় নাম্বারে শিখবো সেন্টেন্স কম্পোনেন্ট। আরেকটা কথা, হ্যাঁ, আরেকটা কথা সবসময় মনে রাখবেন, ভাষাও একটা চলমান, একটা প্রবাহমান বিষয়। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সর্বপ্রথম আপনাকে মুখ খুলতে হবে। একটা প্রবাদ বাক্য রয়েছে যেটা হচ্ছে, সাঁতার হলো পানিতে, সাঁতার শিখতে গেলে পানিতে বা জলে নামতে হয়। তাই বলা হয়ে থাকে সাঁতার হলো পানিতে আর ভাষা হলো মুখেতে। হ্যাঁ, সাঁতার শিখতে গেলে পানিতে নামতে হবে আর ভাষা শিখতে গেলে মুখ খুলতে হবে। আমি যত যা শিখাই না কেন কোনো কাজ হবে না, কিন্তু আপনি যদি আমার সঙ্গে বলার অভ্যাস করেন, আমার ক্লাস টাইমের বাইরেও আমি যেভাবে দিক নির্দেশনা দিব, অল্প অল্প করে বলার অভ্যাস করেন, দেখবেন অল্প সময়ের ভিতরে কখন আপনি শিখে গেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না। তো যাই হোক, এখানে মূল পয়েন্ট হচ্ছে আমাদেরকে ধৈর্য ধরে আস্তে আস্তে এগোতে হবে, দ্রুত আমরা সফলতার স্বর্ণ শিখরে চলে যাব। এখানে আমরা দ্বিতীয় নাম্বারে শিখব সেন্টেন্স কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে এর বাংলাটা হচ্ছে উপাদান। কি হবে? উপাদান।
উপাদান। এটাকে দেখবেন যে কোনো মনে করেন খাবারের গায়ে লেখা থাকে যে ইনগ্রিডিয়েন্টস বা কম্পোনেন্ট, এই খাদ্য দ্রব্যটা কি কি উপাদানে তৈরি। হ্যাঁ, যাই হোক, তো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভার্ব তো শিখলাম ক্রিয়া, যেমন যাওয়া, খাওয়া, ঘুমানো, কথা বলা, তৈরি করা, মারা, ধরা, ইত্যাদি ইত্যাদি, এগুলা হলো ভার্ব। আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। অবজেক্ট বা কর্ম, যেমন ওই যে বলেছি রহিম ভাত খায়, এখানে ভাত হচ্ছে অবজেক্ট বা কর্ম। কর্ম। তৃতীয় নাম্বারে আমরা হ্যাঁ, তৃতীয় নাম্বারে আমরা কিছুদিন পরেই শিখবো হচ্ছে পার্টস অফ স্পিচ। দেখবেন একটা মোটর বাইক বা একটা মোবাইল খুলে ফেললে অনেক পার্টস বের হয়, তাই না? গ্যারেজের মেকানিক খুলতে পারে। তো আমরা যেহেতু ভাষা শিখতে এসেছি, এখানে আপনি বা আমি, আমরা কিন্তু মেকানিক। কিসের মেকানিক? এই ভাষার মেকানিক। দেখবেন যে মেকানিক ভালো কাজ করতে পারে, তার এই যে আমার বাসার পাশে গ্যারেজ রয়েছে, মোটর সাইকেলের গ্যারেজ। তো এক মেকানিক আছে খুব ভালো, তার গ্যারেজে প্রচুর লোক যায়। কেন? সে কাজ ভালো পারে। সে মোটর বাইকের শব্দ শুনে বলে দিতে পারে যে এই বাইকের কোথায় সমস্যা আছে। তো আমরা যেহেতু ভাষার মেকানিক, আমাদেরকে কিন্তু এই ভাষা, এই শব্দ নিয়ে খেলা করতে হবে। শব্দ জোড়া লাগাতে হবে, আবার ভেঙে ফেলতে হবে, আবার ওই ভাঙাগুলো জোড়া লাগাতে হবে। যেমন আমি একটা বাক্য এলোমেলো বললাম, যেমন ইট রাইস আই, এলোমেলো বলেছি, সাজিয়ে দিন তো কি হবে? আপনি একজন মেকানিক। থ্যাংক ইউ। এটা বলেন তো কি হবে? টু গো স্কুল আই, এটা কি হবে? গো টু স্কুল। আই গো টু স্কুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আপনিও কিন্তু একজন নূতন মেকানিক হয়ে গেছেন আমার সাথে। আমি পুরনো মেকানিক, আপনিও কিন্তু একজন মেকানিক। আমার কথা বোঝা যায়? দেখেন, আমি আমি এভাবে উদাহরণ দিয়ে কেন পড়াই, এটা কিন্তু খুব এনজয়েবল হয়। এমনি মনে করেন এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ কঠিন, এখন আমি যদি আরো কঠিন করে পড়াই তাহলে কিছুদিন পর আপনাদের বোরিং চলে আসবে। হুম, এগুলা চলে কিন্তু আসে। ভালো লাগবে না। তো মাঝে মাঝে আমি এইভাবে পড়াবো বিভিন্ন এক্সাম্পল দিয়ে, যেমন ওই যে বলেছি পাস্ট ইনডেফিনিট বা সাধারণ অতীতকালে বাংলা ক্রিয়ার শেষে থাকে লাম লেম ল তাম তেম ত। হুম, লাম লেম ল। আমি টেন্স শিখাবো আপনাদেরকে একটা ছড়া দিয়ে। ছড়া তো এখন একটু বলি, মনে রাখবেন, রেকর্ড হচ্ছে, রেকর্ডটাও শুনবেন পরে। আমরা যদি এক নজরে টেন্সটা শিখি, তো ছোটবেলায় আমি একটা ছড়া দেখেছিলাম একটা বইতে। এটা ছিল হচ্ছে টেন্সের একটা ছড়া, যেমন এক বাক্যে একটা ছড়ায় আমরা টেন্স শিখতে পারি। সেটা হচ্ছে টেন্সকে একটা বুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখানে বলা হয়ে থাকে এক যে ছিল টেন্স বুড়ি, এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সেজে গুড়ি গুড়ি, সেজে গুড়ি গুড়ি, তিন মেয়ে ছিল তার। মানে টেন্সরা প্রধানত তিনজন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে বলবো যে হ্যাঁ, এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সেজে গুড়ি গুড়ি, তিন মেয়ে ছিল তার, তার তিন মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফিউচার। এইবার এর প্রত্যেকটা টেন্স আবার চার প্রকার: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাই বলছে যে এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে গুড়ি গুড়ি, তিন মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তাদের আবার চার চার মেয়ে, এক নজরে দেখো চেয়ে। কেমন লাগলো বিষয়টা? ভালো কাজ। হ্যাঁ, কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে, একটা ছড়ার মাধ্যমে আমি টেন্স শিখিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু বাচ্চাদের শেখাই, বা এইভাবেই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা খুব ফানি বা একটা এনজয়েবল করতে হবে। এবং এটা কিন্তু কোনো ফেক বিষয় না, যেটা শেখালাম এটা খুবই একটা কাজের বিষয়। এইভাবে আমরা ছড়া দিয়ে, ছন্দ দিয়ে, বিভিন্ন টেকনিক দিয়ে আগা মাথা এ টু জেড আমরা ল্যাঙ্গুয়েজটা শিখলে কেমন হয় বলুন? খুব ভালো হবে, থ্যাংক ইউ। তো দেখেন, বিষয়টা হচ্ছে কি, আমি একটু বলে রাখি, যেহেতু রিপন দাদা বলেছেন আরো দুজন হয়তো যোগ হতে পারে ক্লাসে, তো আমি আজকে যা শেখাচ্ছি ওই নতুন দুজনকে আবার আমাকে এই গোড়া থেকে শেখাতে হবে। এই জন্য যদি ক্লাস করতে চায় আগামীকালই যেন জয়েন করে, ঠিক আছে? একটু বলবেন আগামীকাল বা পরশুদিন, দুই একদিনের ভিতরেই যেন তারা জয়েন করে, কারণ আমার এইগুলো তো আবার গোড়া থেকে গাইতে হবে, তাই না? আচ্ছা, তো যাই হোক এটা হলো স্যার, আমি আমি দেখেন স্যার, আমি আজকে থেকে 60 দিন আগেও মানে ক্লাসে বসতে আমার একটা বোরিং ফিল হতো, হুম হুম কিন্তু এখন আমি ক্লাস করার জন্য অধীর আগ্রহে
সেই 2 ঘন্টা ধরে বসে থাকতেছি। থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ। এটা এটা একটা আলাদা একটা ফিলিং যে হ্যাঁ, আমি শিখবো বা আমি একটু একটু করে শিখতে পারতেছি। হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ। আজকে আমি যে কাজটা সেরেছি, হুম, হুম, কালকে আপনার রেকর্ডটা শুনে বা আপনার পরামর্শ অনুযায়ী আমি বলছি হুম, এবং আমি দেখছি হুম, যে না, এখন আমি বলতে গেলে আমার সাহসের সাথে বলতে পারি। হুম, আগে যে লজ্জা বা ভয়টা ছিল, হুম। ওই জিনিসটা আমার এখন আস্তে আস্তে কেটে সরে যেতেছে। থ্যাংক এর ইউ, জন্য আমি খুব মানে মনে করতেছি আর কি, যে থ্যাংক কারণে ইউ। আমি আমার ফ্রেন্ডকেও বলতেছি হুম, হুম, হয়তো উনি মোবাইলের স্পিকার দিয়ে উনি শুনতেছে, যে কারণে একটা সাউন্ড আসতেছে, আমি সাউন্ড আসতেছে, হুম, হুম, ওইটা ওইভাবে না কইরা হুম। ব্লুটুথ বা ইয়ার হেডফোন ব্যবহার করলে আমার মনে হয় উনি ভালোভাবে শুনতে পাবো। এবং এই ব্লুটুথ বা ইয়ারফোন থাকলে কানের মধ্যে মেমোরিতে বা ব্রেনে গিয়ে সরাসরি আপনার সাউন্ডটা ঢুকবে। এতে গিয়ে হবে কি, আমাদের এই জিনিসটা মনে থাকবে দীর্ঘক্ষণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সন্দীপ দাদা। তাহলে কিন্তু রিপন দাদা যা বললো এটা করবেন, হ্যাঁ, একটা হেডফোন ম্যানেজ করবেন। ও আচ্ছা, যাই হোক, তবে আপনি আগামী ক্লাসে একটু চেষ্টা করবেন রিপন দাদার মতো আপনার সাউন্ডটাও যেন ক্লিয়ার হয়। হ্যাঁ, এমনি ক্লিয়ার আছে, আরও মনে হয় কোনো একটা সমস্যা হচ্ছে, আপনি নেটওয়ার্ক ভালো আছে কিন্তু হয়তো একটা রুমের ভিতরে আবদ্ধ আছেন বা যাই হোক, এটা মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করবেন। হ্যাঁ, তবে আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, আর রিপন দাদা যেটা বলেছেন আমার জন্য আশীর্বাদও করবেন যেন আমি এইভাবে সহজ সরলভাবে ল্যাঙ্গুয়েজটা সবাইকে শেখাতে পারি, ঠিক আছে? আচ্ছা। ওইটাই ঠিক আছে স্যার। দেখেন ওইটাই। তাহলে আমরা আরো একটু এগোই, আজকের ক্লাসে এখনো সময় রয়েছে। আমরা এখানে যে বিষয়গুলো শিখব তার ভিতরে তৃতীয় নাম্বারে শিখব পার্টস অফ স্পিচ। আমরা হচ্ছে মেকানিক হব। আমরা মেকানিক হব, সেটা হচ্ছে মেকার হব, ভাষার মেকার, ভাষা তৈরি করার মেকার। আমরা খুলে ফেলবো এক একটা করে ওয়ার্ড বা শব্দ, আবার এক একটা করে জোড়া লাগিয়ে দিব। আই গো টু স্কুল, এখানে মনে করতে হবে আই একটা পার্টস, গো একটা পার্টস। হ্যাঁ, মোটর বাইকে যেমন পার্টস থাকে, সাইকেল, মোবাইলে, এখানেও কিন্তু এক একটা পার্টস। তুলনা দিয়ে শিখতে হবে, আনন্দের সাথে শিখতে হবে, এটাকে বলা হয় রিডিং উইথ প্লেজার, আনন্দের সাথে শেখা। দুই রকমের পড়াশোনা, দুই রকমের পড়াশোনা। হ্যাঁ, রিডিং উইথ প্লেজার, প্লেজার মানে আনন্দ, প্লেজার, PLEASER। হ্যাঁ, রিডিং উইথ প্লেজার। তো আনন্দের সাথে শেখা, দুই রকমের শেখা হয়, একটা হচ্ছে পাশ করার জন্য পড়া, আরেকটা হচ্ছে আনন্দের জন্য পড়া। মনে করেন আপনি পাশ করবেন, পরীক্ষায় শুধু পাশ করার জন্য পড়তেছেন, খুব পড়তে ইচ্ছা হচ্ছে না, তাও আপনি জোর করে পড়তেছেন, এতে কি হবে, আপনি পাশ করতেও পারেন, নাও পারেন, ফেলও করে বসতে পারেন। কিন্তু আপনি যদি আনন্দের জন্য পড়েন, আপনার আনন্দ তো হবেই, এবং আনন্দের সাথে পড়লে আপনার পড়াটা মজবুত হবে, আপনি আনন্দও পাবেন, পরীক্ষায় নিশ্চিত পাশ করে যাবেন। ঠিক আছে? এই জন্য এই গ্রামারটা একটু আসলে যে দেখা যায় না, এটা কিন্তু একটা মানে কঠিন সাবজেক্ট মনে হয় আমাদের সবার কাছে, স্টুডেন্টদের ইংরেজি শুনলেই গায়ে জ্বর আসে, কিন্তু এটা সহজ পদ্ধতিতেও শেখানো যায় যদি সেই পদ্ধতিগুলো জানা যায়। তো যাই হোক, এখানে দেখেন ইংরেজি ভাষার হৃৎপিণ্ড হচ্ছে এই মানে যা যা দেখাচ্ছে এগুলো ভার্ব। তো তৃতীয় নাম্বারে শিখবো পার্টস অফ স্পিচ। 4 এবং 5 নাম্বারে শিখবো হচ্ছে 4 এবং 5 নাম্বারে শিখবো ভার্ব এবং টেন্স একই সঙ্গে। এই ভার্বের পরিবর্তনকেই মূলত টেন্স বলা হয়, ভার্বের পরিবর্তনকে মূলত টেন্স বলা হয়। হ্যাঁ, ভার্বের পরিবর্তন টেন্স কেমন? আমি যাই, এটা বর্তমান কালে, এখানে কি বললাম, যাই, আমি ইংরেজি বলবো না, বাংলায় শুনুন আগে, আমি যাই, বর্তমান কালে যাই। আবার অতীতকালে কথাটা বললাম, আমি গিয়েছিলাম। বলুন কি বলেছি, আমি গিয়েছিলাম, আমার সঙ্গে রিপিট করবেন। আর ভবিষ্যতের কথাটা বলবো, আমি যাব। ও ভবিষ্যতের একটা সব থেকে ভবিষ্যৎকাল চেনার বাংলায় একটা বড় উপায় হচ্ছে বে, বি, ব। ও বে, বি, ব। হ্যাঁ, যেমন আমি স্কুলে যাব, আমি ভাত খাবো, আমি টিভি দেখবো, আমি স্নান করব, আমি তাকে টাকা দিব, আমি বিয়ে করব, আমি চাকরি করব, আমি বিদেশ যাব, এই যে সবগুলাই কিন্তু বে, বি, ব। আর বাংলায় থাকে হচ্ছে রস্বই এ, ও, অন্ত্যেষ্টিয় জ, এইগুলা থাকে, যাই, খাই, খেলি, ধরি, মারি, ঘুমাই, পড়াই, শেখাই। দেখেন শেষে রস্বইকার রয়েছে, স্বরবর্ণের যে অ, আ, রস্বই, এটা থাকে। আর অতীতকালে থাকে হচ্ছে লাম, লেম, ল, তাম, তেম, ত, লাম লেম ল তাম, তেম, ত। তাম তেম তো। আমি 5 বছর আগে কানাডায় এসেছিলাম। আমি 2 বছর আগে একটা মোবাইল
কিনেছিলাম। আমি গতকাল রাতে টিভি দেখেছিলাম। আগে আপনাকে বাংলাটা ভালো করে বুঝতে হবে, দেন আপনি ইংলিশে খুব এক্সপার্ট হতে পারবেন। ঠিক আছে? যেমন আমি এখন তাহলে তো আরেকটা বিষয় দেখাই। তো এখানে 4 এবং 5 নম্বরে ভার্ব এবং টেন্স শিখবো। আর পরবর্তীতে 6 এবং 7 নাম্বার, আমি যে 7টা স্তম্ভ বলেছি, 6 নাম্বারের স্তম্ভটা হচ্ছে মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার মডাল এবং সেমি মডাল। এইগুলো চেহারা কেমন, এগুলো সবই দেখাবো। এগুলো চেহারা হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, হ্যাঁ, উইল, উড, এগুলাকে মডাল ভার্ব বলে। যেমন সব কথা টেন্স দিয়ে বলা যায় না। যেমন আমি ভাত খাই, এটা আপনি টেন্সের ভিতরে ফেলতে পারবেন, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি ভাত খাই, আই ইট রাইস। ইট রাইস, হ্যাঁ দেখেন, পাঠশালায় যেভাবে পড়াতো, আমি বারবার আপনাদেরকে দিয়ে বলিয়ে প্র্যাকটিস করিয়ে দিব, দেখবেন ক্লাসের পরে এগুলো অটোমেটিকলি আপনার মনে থাকবে। আমি ভাত খাই, বারবার বলবেন আমি ভাত খাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের একটা বাক্য। এখন এইটাকে আবার মডাল ভার্ব দিয়ে বলা যায়, তখন টেন্সের ভিতরে পড়বে না, সেটা মডালে চলে যাবে। কেমন? আমি ভাত খেতে পারি। আই ক্যান ইট রাইস। ইয়েস, এখানে কিন্তু আপনি ক্যান ব্যবহার করেছেন, দুইটা ভার্ব একই বাক্যে, ক্যান এবং ইট। গুড। ক্যান এবং ক্যান এবং ইট। আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক, কি হবে? আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। আই ডু দা ওয়ার্ক। আর যখন বলবো আমি কাজটি করতে পারি, তখন আই ক্যান ডু দা ওয়ার্ক। আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আমি খাবারটি আমি খাবারটি খেতে পারি, আই ক্যান ইট দ্য ফুড। আই ক্যান ইট দ্য ফুড। ওই ডু এর পরিবর্তে ইট দিবেন, ডু এর পরিবর্তে ইট হবে। ইট। আমি স্কুলে যেতে পারি, আই ক্যান গো টু স্কুল। ওকে। আমি অফিসে যেতে পারি, আমি অফিসে যেতে পারি, আই ক্যান আই ক্যান গো ফিশ। আই ক্যান গো টু অফিস। তুমি অফিসে তুমি অফিসে যেতে পারো, ইউ ক্যান ইউ ক্যান গো টু অফিস। ইউ ক্যান গো টু অফিস। তারা অফিসে যেতে পারে, দে ক্যান দে ক্যান গো টু অফিস। গো টু অফিস। আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আই ক্যান ডু দ্য ওয়ার্ক। ক্যান ডু দ্য ওয়ার্ক। আর এই কথাটা যদি অতীতকালে বলেন, আমি কাজটি করতে পারতাম বা পেরেছিলাম, এখন আর পারি না, একটা সময় পারতাম, অতীতকাল হবে, তখন ক্যানের পাস্ট ফর্ম হবে কুড। কি হবে? কুড। কুড। আই কুড ডু দ্য ওয়ার্ক, কি হবে? আই কুড ডু দ্য ওয়ার্ক। আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম। আমি খাবারটি খেতে পারতাম। আমি অনেক বড় আমি অনেক বড় বোঝা মাথায় বহন করতে পারতাম। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। এগুলা হচ্ছে অতীতে। তো এই যে ক্যান, কুড, এইগুলাকে বলা হয় মডাল। কি বলা হয়? মডাল। আর সর্বশেষ যে বিষয়টা শিখবো, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কি শিখবো? এই ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। কি বলা হয়? অ্যাক্টিভ আর প্যাসিভ। হুম, যেমন একটা বাক্য বলি, আমি ভাত খাই, এখানে একটা কর্তা রয়েছে, এই জন্য এটাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অ্যাক্টিভ মানে সক্রিয়। কি সক্রিয়? যেখানে কর্তা সক্রিয়, সাবজেক্ট বা কর্তা সক্রিয়, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন সুমন ভাত খায়, সুমন একজনের নাম। সন্দীপ ভাত খায়, সন্দীপ এখানে এই বাক্যের মালিক, এটাকে অ্যাক্টিভ সেন্টেন্স বলে, অ্যাক্টিভ ভয়েস। কিন্তু এই সন্দীপ বাবুকে আমি যদি দূরে পাঠিয়ে দেই, এখানে বললাম ভাত খাওয়া হয় সন্দীপ দাদার দ্বারা, তাহলে কিন্তু এখানে ভাতের প্রাধান্য বেড়ে গেল। প্রথমে কে এসেছে? ভাত। এইটাকে প্যাসিভ ভয়েস বলে, এটাকে বলে কর্মবাচ্য। ভাত কিন্তু কর্ম, যেমন আমি ভাত খাই, এখানে আই হচ্ছে সাবজেক্ট, খাই হচ্ছে ইট বা ক্রিয়া বা ভার্ব, আর ভাত হচ্ছে অবজেক্ট বা কর্ম। তো কোনো বাক্যে যদি অবজেক্ট বা কর্ম প্রধান হয়, তাকে প্যাসিভ ভয়েস বলে, যার বাংলা হচ্ছে কর্মপ্রধান বাক্য। তো এগুলো একটু কঠিন মনে হতে পারে, ক্লাস করলে সহজ হয়ে যাবে। তো দেখেন, এখন এই বাক্যগুলো আমরা একটু পড়বো। এই যে দেখেন, একেবারে প্রথমে বাম পাশে লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি লিখেছি? এর একটা ইংরেজি বাক্য লিখেছি, আই গো টু স্কুল। কি দিয়েছি? এর বাংলা পড়েন, আমি স্কুলে যাই।
দেখেন কত সুন্দর করে শিটগুলো সাজানো। প্রথমে বাক্যটা কোন টেন্স তাই দিয়েছি, তার একটা ইংরেজি এক্সাম্পল, হ্যাঁ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন এগুলাও আমি শেখাবো, এখনই শেখাবো যে প্রেজেন্ট ইনডেফিনিটের এই যে জায়গাটা দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিটের গঠন প্রণালী খুবই সহজ, সাবজেক্ট প্লাস ভার্বের ভিয়ন, আর কিচ্ছু লাগবে না। যেমন আমি যাই, কি হবে, আই গো। আমি শিখি, আই লার্ন। বলেন আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আই লার্ন ইংলিশ। আচ্ছা এইটাকে একটু কন্টিনিউয়াসে বলেন তো, আমি ইংরেজি শিখছি, তখন কি হবে, আই অ্যাম, থ্যাংক ইউ, আই অ্যাম লার্নিং ইংলিশ। আই অ্যাম লার্নিং ইংলিশ, আই এর পরে কি দিয়েছেন, অ্যাম। আই এর পরে কি দিয়েছেন, অ্যাম। হ্যাঁ আমার কথা শুনুন, আই এর পরে অ্যাম, এরপর লার্নের সঙ্গে আইএনজি দিতে হবে, অর্থাৎ বলতে পারি সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আমি ইংরেজি শিখতেছি, আই অ্যাম লার্নিং ইংলিশ, বর্তমানে চলমান রয়েছে, কি আছে বলুন, বর্তমানে চলমান রয়েছে এই বাংলা, আইএনজি। এই বাংলা ক্রিয়াটা আপনাকে ব্রেনে ভালোভাবে বুঝতে হবে, আর কিচ্ছু লাগবে না। ইংরেজি স্ট্রাকচার, এই যে রুল, এ আপনার অটোমেটিকলি মনে থাকবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্টের পরে অ্যামিজারের জায়গায় ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ওই আইএনজি থাকবে কিন্তু সাবজেক্টের পরে শুধু উইল বি আসবে বা শ্যাল বি। তিন তিনটা তিনটা কন্টিনিউয়াস দেখতে একই রকম, কারো যদি যমজ সন্তান হয় দেখবেন দেখতে প্রায় দুই ভাই বোন একই রকম হয়। হুম, এখানেও কিন্তু ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, সব জায়গায় ভার্বের পর আইএনজি হবে, সব জায়গায় প্রথমে সাবজেক্ট বসবে, পরিবর্তন শুধু হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি। তাহলে আমার মনে হয় কোনো কন্টিনিউয়াস আর সমস্যা থাকবে না। যেমন আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি অফিসে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু অফিস। আমরা এমন কিছু কথা শিখবো টেন্স দিয়ে, প্র্যাকটিক্যাল কথা যেগুলো প্রতিদিন বলার প্রয়োজন হয়। যেমন আমরা মনে করেন কাউকে ফোন দিলাম হঠাৎ করে, বললাম হোয়াট আর ইউ ডুইং, বলছেন স্যার আই অ্যাম ইটিং রাইস, কি হবে, আই মিটিং গাইজ। তাহলে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কিন্তু প্রতিদিন খুব পরিমাণে ব্যবহার হয়, এই জন্য এটা আমরা গুরুত্ব দিয়ে শিখব। আমরা আরো বলি, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। যদি বলা হয় তুমি ভাত খাচ্ছ, ইউ আর দিতে হবে, ইউ আর ইটিং রাইস। এই অ্যাম ইজ আর এই ভার্বের সঙ্গে আইএনজির পূর্বে দিতেই হবে, কারণ এই ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি ওইটা বসলে ও একা একা বসতে সাহস পায় না, অন্ধকারে ও এই তিন ভাইকে সঙ্গে ডাকে, অ্যাম ইজ আর, এই তিন ভাইকে বলে তোরা আমার সঙ্গে থাকবি। তাই আই অ্যাম ইটিং রাইস কি হবে, আই এম মিটিং গাইজ। সুমন ভাত খাচ্ছে, সুমন ইজ ইটিং রাইস। সুমন ইজ ইটিং রাইস। রনি ভাত খাচ্ছে, রনি ইজ ইটিং রাইস। রনি ইজ ইটিং রাইস। আমি অফিসে যাচ্ছি, আম গোয়িং টু অফিস। আই আমকে শর্ট ফর্মে বলে আম, এগুলোও শিখাবো। দেখেন যেহেতু আপনারা কানাডা আমেরিকাতে থাকেন, এখানে সব নেটিভ স্পিকাররা কিন্তু এত দ্রুত কথা বলে এবং ওদের শব্দগুলা ওদের ভাষাগুলা কিন্তু আপনারা সঠিকভাবে বুঝতে পারেন না, তাই না? কিন্তু আমরা আমরা সম্পর্কে কথা বলে। হ্যাঁ শর্ট করে, কিন্তু আমরাও ওগুলো শিখবো। তো আগে আমরা গ্রামারটা শিখি, ভাষায় আগে কথা বলা শিখি, দেন আমরা ওদের এই অ্যাকসেন্টগুলো শিখতে পারবো। যেমন আমরা বাঙালিরা আমরা বলি শাকসবজিকে বলি ভেজিটেবল, কিন্তু ওরা ওভাবে বলে না, ওরা বলে ভেজিটেবল, 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 এভাবে বলে। আমরা বলি প্লিজ গিভ মি এ পেন, কিন্তু ওরা বলে প্লিজ গিভ মি আ ফেন, পি কে ফ বলে, ফেন, ফেন। হ্যাঁ, আমরা যেটাকে পেন্সিল বলি ওরা বলে ফেনসল, ফেনসল, ফেনসল। তো এইভাবে এই যে শব্দগুলো আমরা শিখতে পারবো এই কোর্সের ভিতরে। তো যাই হোক, এখানে সর্বপ্রথম আমরা আজকে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল শিখলাম, সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান। যেমন আমি খাই, আই ইট, ভাত বাদ দিলাম, আমি খাই, আই ইট। আমি খাচ্ছি, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং। আমি যাইতেছি, আই অ্যাম গোয়িং। আমি ঘুমাচ্ছি, আই অ্যাম স্লিপিং। আমি লিখতেছি, আই অ্যাম রাইটিং।
আমি শিখতেছি, আই এম লার্নিং। লার্নিং আই এম লার্নিং। আমি হাঁটিতেছি, আই এম ওয়াকিং। ওয়াকিং আই এম ওয়াকিং আই এম ওয়াকিং। আমি দেখিতেছি, আই এম ওয়াচিং। আই এম ওয়াচিং আমি একটা সিনেমা দেখতেছি, আই এম ওয়াচিং এ মুভি। মুভি আই এম ওয়াচিং এ মুভি। আমি ইংরেজি পড়তেছি, আই এম রিডিং ইংলিশ। আই এম রিডিং ইংলিশ। তাহলে বলুন, প্রেজেন্ট সিম্পল আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আজকে থেকে কোনো সমস্যা হবে না। পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স রয়েছে, কাউকে ফোন দিয়ে আমি যদি বলি যে দাদা এখন কি করতেছেন, বলবেন নাও আই অ্যাম ইটিং রাইস, নাও আই অ্যাম স্লিপিং, নাও আই অ্যাম গোয়িং টু অফিস, নাও আই অ্যাম ওয়াচিং মুভি, নাও আই অ্যাম ব্রাশিং মাই টিথ, নাও আই অ্যাম টেকিং শাওয়ার, নাও আই অ্যাম টেকিং এক্সারসাইজ। আমি এখন জিম করিতেছি, ব্যায়াম করিতেছি। নাও আই অ্যাম টেকিং শাওয়ার। তাহলে এই বাক্যগুলো আমরা যদি এইভাবে প্রত্যেকদিন শিখি, আমাদের কি আর জড়তা, ভয় এগুলা থাকবে? না দেখেন, এভাবে এভাবে ধরে ধরে শিখালে যে কোনো মানুষ ইংরেজিতে কথা বলতে পারে, আমার দৃঢ় বিশ্বাস, এবং সেটা অল্প সময়ের ভিতরে। আগে হচ্ছে আপনাকে আমি যে 7টা পিলার দেখালাম, এই 7টা পিলার শিখিয়ে দিব, আপনি নিজে নিজে অনর্গল ইংলিশে কথা বলে বেড়াতে পারবেন। ঠিক আছে? আমরা আজকে আরো একটা টেন্স, হুম, আমরা আপনার প্রয়োজনীয় সকল কথা আপনি ইংলিশে বলতে পারবেন, সকল কথা। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। প্রেজেন্ট পারফেক্টে হয় সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3। সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। এখন এগুলো জানার আগে আগে জানতে হবে বাংলায় প্রেজেন্ট পারফেক্টের চেহারা কেমন। এটা চেহারা কালো না সাদা? এটা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো থাকবে। বাংলা, হ্যাঁ, বা সি স সেন। যেমন আমি পড়াতে বসার আগে, আমি আপনাদের পড়াতে বসার আগে নাস্তা করেছি। কি বলেছি? করেছি। আবার বলুন, করেছি। না, আগে ইংলিশে যাব না প্লিজ, আগে আগে ইংলিশে যাব না। আমি নাস্তা করেছি। এটা এটা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এমন বোঝায় একটু আগে হয়ে গেছে, একটু আগে। আর যদি মেলা আগে হয় তখন সেটা পাস্ট সিম্পল। আপনি বলছেন যে স্যার আমি একটু আগে বাজার থেকে বাসায় এসেছি, বাজার থেকে বাসায় এসেছি। আমি ভাত খেয়েছি। আমি একটু আগে একটা মোবাইল কিনেছি, কিনেছি। মনে রাখবেন, একটা একার থাকবে এবং একটা রস্যিকার থাকবে, একটা একার এবং একটা রস্যিকার। আমি স্কুলে গিয়েছি। সে একটু আগে অফিসে গিয়েছে। চলে গেছে মানে একটু আগে। হ্যাঁ, আপনাকে বললাম যে আপনার ছেলে কোথায়, বললেন যে স্যার এই মাত্র স্কুলে চলে গেছে। চলে গেছে বা গিয়েছে। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এর গঠন প্রণালী সাবজেক্ট, এরপরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি3। বলুন, আমি ভাত খেয়েছি। আমি ইংরেজি কি? আই। এরপরে হ্যাভ হবে, আই হ্যাভ। ইয়েস, ইটেন কেন দিলেন? এই যে হ্যাজ বা হ্যাভ দিলে ভার্বের ভি3 দিতে হয়। তাহলে বলুন, আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস। হ্যাঁ, বলেন আমি অফিসে গিয়েছি। আই হ্যাভ গন টু দ্য অফিস। আই হ্যাভ গো হবে না, গন হবে। আই হ্যাভ গন। বলেন তো, আমি একটা গাড়ি চালিয়েছি। আই হ্যাভ, আই হ্যাভ ড্রিভেন। উচ্চারণটা কি হবে? ড্রিভেন। থ্যাংক ইউ। এখন, হ্যাঁ, ড্রিভেন। এখন এখন এই যে ড্রিভেনটা আপনি বললেন, এইটা উৎপত্তি হয়েছে, এর জন্ম হচ্ছে এই ড্রাইভ থেকে। কোথা থেকে? এই যে দেখেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। এখন এর জন্য সর্বপ্রথম আপনাকে আজকে আমি এই পিডিএফটা এখনই দিয়ে দিব। এইগুলো প্রতিদিন 5টি বা 10টি করে পড়বেন। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন, টেক, টুক, টেকেন, সি, স, সিন, মেক, মেড, মেড। এগুলো পড়তে হবে। কেন? যখনই আপনি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য তৈরি করতে আসবেন,
তখন আপনাকে ভার্বের V3 কাজে লাগবে। আর ইউ অ্যাগ্রি উইথ মি? ইয়েস স্যার। ইয়েস। হ্যাঁ, দুজনকে আমি শুনতে চাই, থ্যাংক ইউ। তবে আজকে একদিনে বেশি দিলে ব্রেনে চাপ নিতে পারবে না, এটা আপনারা মনে রাখবেন। প্রতিদিন আমরা অল্প অল্প করে খাবো যেন সেটা হজম করতে পারি। এবং যা শিখালাম এই 3টা টেন্স ব্যবহার করে আপনারা আজকেই আপনাদের দৈনন্দিন কথাগুলো বলবেন। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আমি অফিসে গিয়েছি, আমি কেনাকাটা করেছি, আমি তাকে 10,000 টাকা ধার দিয়েছি। হ্যাঁ, এই বাক্যগুলো এইভাবে মনে রাখবেন। সব সময় কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল, বাস্তব হতে হবে। বাস্তব জীবনে আপনি যা কিছু করেন এই টেন্স দিয়ে মিলিয়ে আপনি কথাগুলো বলে দেখবেন, আপনার কথা সব মিলে যাবে। তো আমি এখন কি ঠিক আছে। করব, এই যা যা পড়ালাম দুজনের হোয়াটসঅ্যাপে এই ক্লাস রেকর্ড এবং পিডিএফ গুলো দিয়ে দিব। এবং আগামী ক্লাসে যে দুইজন নতুন জয়েন করতে চাচ্ছে, জয়েন করাবেন, তাহলে আমি এই 4জনকে নিয়েই এই ব্যাচটা শুরু করে দিব। ঠিক আছে, এটা 2 থেকে 3 মাসের একটা জার্নি হবে। তো যারা প্রথমে জয়েন করবে তাদেরকে ভালোভাবে শিখাতে পারবো। সো দ্যাটস অল ফর টুডে। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড বাই। গুড বাই স্যার, থ্যাংক আচ্ছা, ইউ গুড স্যার। বাই, থ্যাংক ইউ।